আমরা ডিভাইড করি হচ্ছে অ্যানাটমিক্যালি এন্ড ফিজিওলজিক্যালি, ঠিক আছে? তাহলে অ্যানাটমিক্যালি হচ্ছে রেসপিরেটরি সিস্টেম ডিভাইডেড ইনটু two parts, upper respiratory tract and lower respiratory tract. The upper respiratory tract consists of nose, nasopharynx, oropharynx, larynx up to vocal cord. Up to vocal cord or vocal fold. ঠিক আছে? এই যে দেখো, এই যে nose, nostril, তারপর nasal cavity, then pharynx, larynx, আর এখানে আছে vocal cord বা vocal fold. ভোকাল ফোল্ড, এই যে ভোকাল ফোল্ড, এটা ইনার টিউব, এই যে এখানে ট্রাকিয়া চলে গেছে, এই দুই পাশে ভোকাল ফোল্ড, এটা তার উপর পর্যন্ত হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট। এই ভোকাল ফোল্ডের নিচেই হচ্ছে এই যে ভোকাল কর্ড বা ভোকাল ফোল্ড, এরপরে নিচেই হচ্ছে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। তাহলে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট হচ্ছে নোজ, নোস্ট্রিল, নেজাল ক্যাভিটি, তারপরে হচ্ছে ফ্যারিংস, ল্যারিংস আপ টু দ্য ভোকাল cord, upper surface of the vocal cord, and then lower respiratory tract consists of larynx below the vocal fold, trachea, two bronchi, bronchioles, terminal bronchioles, respiratory bronchioles, alveolar duct, atria, alveolar sac, and alveoli. এটা হচ্ছে anatomical classification. এই যে lower respiratory tract, that is trachea, two right and left principal bronchus, and then divide it in like a tree, branches, many branches, then up to terminal bronchiole, মানে একেবারে terminal bronchiole, respiratory bronchiole, alveolar duct, atria, alveolar sac, and alveoli. This comprises lower respiratory tract, lower respiratory tract. এটা কি অ্যালভিওলাই? তাহলে আমরা ফিজিওলজিক্যালি হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্টকে দুভাগে ভাগ করতে পারি বা ফাংশনালি, ঠিক আছে? ফাংশনালি হচ্ছে কি কি বলো তো? ফাংশনালি রেসপিরেটরি ট্র্যাক্টের ডিভিশন বলো, বলো দেখি। ফাংশনাল ক্লাসিফিকেশন অফ respiratory tract bolo. Conductory and respiratory tract. Conducting zone ঠিক আছে, and respiratory zone, হ্যাঁ, conducting zone and respiratory zone. তাহলে conducting zone হচ্ছে কত থেকে কত পর্যন্ত? নোজ থেকে টার্মিনাল ব্রঙ্কাস পর্যন্ত। Bronchiole, not bronchus. Bronchiole. হ্যাঁ, bronchus এবং bronchiole এর মধ্যে ডিফারেন্স কি? এটা অ্যানাটমির কোশ্চেন, বলো দেখি। এটা ডিভিশন হতে 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 একদম স্মলার হয়ে যায় যখন তার ইনার ডায়ামিটার 1 মিলিমিটার হয়ে যায়, তখন সেটাকে আমরা বলি কি? ব্রঙ্কিউল, ঠিক আছে? স্মল টিউব, টাইনি টিউব, যখন তার ইনার ডায়ামিটার হয়ে যায় লেস দেন 1 মিলিমিটার, তখন সেটাকে আমরা বলবো ব্রঙ্কিউল। তাহলে কন্ডাক্টিং জোন হচ্ছে নস্ট্রিল থেকে একদম ট্রাকিয়া, ব্রঙ্কাই, ব্রঙ্কিউল আর আপ টু দ্য টার্মিনাল ব্রঙ্কিউল পর্যন্ত হচ্ছে কন্ডাক্টিং জোন, ঠিক আছে? আর রেসপিরেটরি জোন হচ্ছে দেন রেসপিরেটরি ব্রঙ্কিউল, দেন অ্যালভিউলার ডাক্ট, অ্যালভিউলার স্যাক, অ্যালভিউলাই, এরা হচ্ছে রেসপিরেটরি জোন। হ্যাঁ, তাহলে এই যে সাকসেসিভ ডিভিশন, একদম ব্রাঞ্চিং লাইক এ ট্রি, এই ডিভিশন আমরা বলি যে 23 জেনারেশন হয়, 23 জেনারেশন ডিভিশন হয়। তার মধ্যে ট্রাকিয়া হচ্ছে 0 জেনারেশন, এরপরে যে রাইট এন্ড লেফট ডিভিশন হয়, এরপরে কন্ডাক্টিং জোনে হচ্ছে 16 জেনারেশন হচ্ছে কন্ডাক্টিং জোন ডিভিশন হয়, আর লাস্ট 7 ডিভিশন হচ্ছে 7 জেনারেশন হবে রেসপিরেটরি জোনে, ঠিক আছে? এন্ড কন্ডাক্টিং জোনের ফাংশনটা কি? কন্ডাক্টিং জোনের কি ফাংশন বলো দেখি। গ্যাসটাকে ট্রান্সফার করবে থেকে, মানে নস্ট্রিল থেকে গ্যাসটাকে জাস্ট ক্যারি করবে, এয়ারকে ক্যারি করবে, এয়ার কন্ডাক্ট করবে।
এয়ার কন্ডাকশন আচ্ছা আর কোনো কাজ আছে air humidifying by heating. yes humidify air আচ্ছা humidification বলতে কি বুঝো It's like adding water, adding moisture to হ্যাঁ the air, adding moisture to the air. yes adding moisture to the air তাহলে হিউমিডিফিকেশন আরো কাজ আছে কিছু ডিফেন্সিভ মেকানিজম আছে এখানে হ্যাঁ যেহেতু এখানে কি থাকে মিউকাস থাকে অনেক তাই না তাহলে মিউকাসের ট্র্যাপ হবে এটা পুরোটাই ওয়ালটা হচ্ছে মিউকোসাল লেয়ার থাকে এখানে ফরেন পার্টিকেলস মাইক্রোবস এই যে কেমিক্যালস এগুলো সব ট্র্যাপ হয় মিউকাসে তারপরে এটা মিউকাস থেকে আমরা একটা সোয়ালোড করি অথবা স্পিড করে কফ রিফ্লেক্সের মাধ্যমে ফেলে দেই হ্যাঁ তাহলে ডিফেন্সিভ ফাংশনও আছে এছাড়াও এখানে ম্যাক্রোফেজ আছে যেগুলো হচ্ছে এই মাইক্রোবস গুলাকে ইনগালফ করে আর রেসপিরেটরি জোনের কি ফাংশন Gaseous exchange only gaseous exchange between the blood and the alveoli and the blood. blood name the circulation pulmonary circulation, pulmonary capillaries between the alveoli and pulmonary capillaries ঠিক আছে তাহলে gaseous exchange between alveoli and pulmonary capillaries এটা হচ্ছে respiratory zone এর ফাংশন আচ্ছা what is respiratory unit এটাও কিন্তু তোমার ভাইবার কোশ্চেন হ্যাঁ what is respiratory unit respiratory unit is the functional unit of the lung where gaseous exchange take place the respiratory unit কি নিয়ে তৈরি it comprises of respiratory bronchiole alveolar duct atria alveolar sac and alveoli এটা তোমরা পড়ে নিবা আচ্ছা functions of the lung lungs এর ফাংশন বলো দেখি respiratory function and non respiratory function আচ্ছা respiratory function কি আছে respiratory function mainly হচ্ছে lungs এর main functionই হচ্ছে কি to provide oxygen to the tissue এটাই তো main function lungs এর হ্যাঁ আমাদেরকে অক্সিজেন সাপ্লাই দিচ্ছে বডির প্রত্যেকটা টিস্যুতে অক্সিজেন সাপ্লাই দিচ্ছে আর টিস্যুতে কি তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড তাহলে এলিমিনেশন অফ কার্বন ডাইঅক্সাইড এটাই মেইন রেসপিরেটরি ফাংশন এছাড়াও হচ্ছে যে কন্ডাক্টিং জোন যেটা করে হিউমিডিফাই অর কুল অর ওয়ার্ম দ্য ইন্সপায়ার্ড এয়ার হ্যাঁ মানে so that even very hot or very cold air is at or near body temperature by the time it reaches the alveoli আচ্ছা নন রেসপিরেটরি ফাংশনস কি আছে মেটাবলিক ফাংশন কি এখানে কিভাবে করে মেটাবলিক ফাংশন কিভাবে করে lungs provide কি respiratory system এর main goal কি goal of respiration to provide oxygen to the tissue and elimination of carbon dioxide তাহলে metabolic function এ হচ্ছে আমাদের তো metabolism without oxygen হবে oxygen is very much important for metabolism within the cell without oxygen সেটাকে আমরা বলি anaerobic metabolism আর aerobic metabolism cannot occur without oxygen তাহলে আর excretion আমাদের volatile substance কিছু আছে noxious volatile substance তাহলে excretion of volatile substance like ammonia ketone bodies তারপরে alcohols water vapor etc maintenance of acid base balance by adjusting the concentration of carbon dioxide in the body it maintains the acid base balance of our body and maintenance of temperature balance when water is transformed into gaseous form it absorb heat আমাদের water vapor আমরা ছেড়ে দিচ্ছি water vapor আমরা expiration এর মাধ্যমে ছেড়ে দিচ্ছি সেখান থেকে আমাদের টেম্পারেচারও লস হচ্ছে
মেইনটেনেন্স অফ ওয়াটার ব্যালেন্স আমরা যে ওয়াটার ভ্যাপার ডেইলি আমরা প্রায় 600 to 800 ml ওয়াটার ভ্যাপার থ্রু এক্সপিরেশন দিচ্ছি এভাবে ইট মেইনটেইনস ওয়াটার ব্যালেন্স ইন আওয়ার বডি and role of respiration and circulation এর রেসপিরেশনের কিছু রোল আছে যেমন হচ্ছে during inspiration intra abdominal pressure fall but intra abdominal pressure rises but intrathoracic pressure fall this causes increased venous return ঠিক আছে এছাড়াও removal of inhaled foreign particles and infectious organisms olfaction আমাদের নোজ হচ্ছে নোজে কি থাকে olfactory epithelium যেটা আমাদের স্মেলে হেল্প করে olfaction warming and humidification of air phonation that is helps in speech and act as a volume reservoir of blood আমাদের lungs এতটাই pulmonary blood bronchial vein bronchial artery এগুলাতে excess আমাদের cardiac output জানি যে 5 to 6 লিটার পার মিনিট তাহলে এটা সিস্টেমিক সার্কুলেশনেও যাচ্ছে আবার পালমোনারি সার্কুলেশনেও যাচ্ছে 5 to 6 লিটার পার মিনিট তাহলে এটা অনেক ব্লাড হোল্ড করতে পারে নোজের ফাংশন কি নোজের ফাংশন তিনটা বললে মানে তিন চারটা বলতে পারলেই হলো একটা কি ওয়ার্মিং and humidification of air তাই না তারপরে ফিল্ট্রেশন করতে পারে না ফিল্ট্রেশন মানে যেটা হচ্ছে less than 6 micrometer in diameter যে পার্টিকেলস গুলো less than 6 micrometer in diameter সেই পার্টিকেলস গুলোকে সে ইনট্র্যাপ করে এখানে অনেক সিলিয়া থাকে এই সিলিয়ারি বিটস হয় সিলিয়ারি বিটস এর মাধ্যমে সে পার্টিকেলস গুলোকে রিমুভ করে দেয় এছাড়াও এখানে কি থাকে olfactory epithelium যার জন্য এখানে আমরা স্মেল নিতে পারি this sense organ of smell is situated in the nose আচ্ছা এখন আসল অনেক তো এতক্ষণ অ্যানাটমি মানে ফিজিওলজিক্যাল অ্যানাটমি নিয়ে আলাপ করলাম এখন হচ্ছে রেসপিরেশনের ডেফিনিশন definition কি what is respiration respiration is a physiological process which means the transport of oxygen from atmosphere to the cell for oxidation of the ingested food material and elimination of carbon dioxide and other volatile metabolic end product from the cell to the atmosphere এবং respiratory rate normal কত 12 to 18 breaths per minute 12 to 18 breaths per minute তাহলে এই যে রেসপিরেশনের ডেফিনিশনটা তোমাদের কিন্তু একদম ভালো করে মুখস্থ করতে হবে হ্যাঁ গোল অফ রেসপিরেশন যদি জিজ্ঞেস করে যে বলো যে গোল অফ রেসপিরেশন কি রেসপিরেশনের গোল কি উদ্দেশ্য কি to provide oxygen to the tissue and to eliminate carbon dioxide from the tissue through the lung তাহলে আমরা এতক্ষণ তো মানে অ্যানাটমি নিয়ে ডিসকাস করছিলাম হ্যাঁ যে ফাংশনাল ক্লাসিফিকেশন আমাদের মেইনলি হচ্ছে ফাংশনাল ক্লাসিফিকেশনটাই ধরে কন্ডাক্টিং জোন এন্ড রেসপিরেটরি জোন এটা তোমাদেরকে ধরবে আর তেমন কিছু না আর এখন আসল পড়ায় চলে আসছি রেসপিরেশনের ডেফিনিশন and phases of respiration there are two phases of respiration তোমরা phases এর সাথে types কিন্তু উল্টাপাল্টা করবে না types of respiration আবার দুই ধরনের external respiration and internal respiration আর phases of respiration হচ্ছে two types inspiration and expiration এটা একটু মাথায় রাখবে তাহলে inspiration মানে কি it means intake of air into the lung just বাতাস নেয়া it means intake of air into the lungs এটা কত সেকেন্ড 2 সেকেন্ড it is an active process বলো তো কেন এটা অ্যাক্টিভ প্রসেস ইন্সপিরেশন কেন অ্যাক্টিভ প্রসেস মাসল কন্ট্রাকশন হয় এখানে here muscle contraction needed so it is an active process during expiration no muscular contraction needed
So expiration is a passive process. তাহলে expiration means output of air from the lungs. It is about 3 seconds. তাহলে কোনটা কত সেকেন্ড এটা মনে রাখতে হবে। ইন্সপিরেশন 2 সেকেন্ড, এক্সপিরেশন 3 সেকেন্ড। এই যে two types of respiration, external respiration, internal respiration. এটা জ্ঞানং এর ডেফিনেশন। হ্যাঁ, জ্ঞানং এ এটা আছে। আমরা তো গাইটন ফলো করি, কিন্তু এখানে এটা আমরা জ্ঞানং থেকে নিয়েছি। এক্সটার্নাল রেসপিরেশন হচ্ছে the absorption of oxygen and removal of carbon dioxide from the body as a whole. একদম ধরো এটা হচ্ছে আপ টু সেলের আগ মুহূর্ত পর্যন্ত, সেলের ভিতরে আর মানে ঢুকাবে না, তার আগ মুহূর্ত পর্যন্ত হচ্ছে এক্সটার্নাল রেসপিরেশন। মানে তুমি শ্বাস নিলে, তারপরে অক্সিজেন নিলে, তারপরে সেটা ব্লাডে ট্রান্সপোর্ট হয়ে সেল পর্যন্ত গেল, এইটাই হচ্ছে এক্সটার্নাল রেসপিরেশন। আর কার্বন ডাইঅক্সাইডটা জাস্ট শুধু সেল থেকে বের হয়ে ব্লাডে এসে লাংসে আসছে, এইটুকুন হচ্ছে এক্সটার্নাল রেসপিরেশন। তাহলে গ্যাসেস এক্সচেঞ্জ বিটুইন এয়ার অ্যান্ড ব্লাড, মানে হচ্ছে এয়ার হচ্ছে অ্যালভিউলার এয়ার, অ্যালভিউলার এয়ার অ্যান্ড ব্লাডের মধ্যে এক্সচেঞ্জ হলো, তারপরে তারা ব্লাডে ট্রান্সপোর্ট হলো এবং সেলের ভিতরে তখনও ঢুকে নাই। তাহলে সেলের ভিতরে যে রেসপিরেশনটা হবে সেটাকে আমরা বলি ইন্টারনাল রেসপিরেশন। সেলের ভিতরে, ইনসাইড দ্য সেলের ভিতরে যে রেসপিরেশন হবে সেটা হচ্ছে ইন্টারনাল রেসপিরেশন। The utilization of oxygen and production of carbon dioxide by the cell and gaseous exchange between the cell and the fluid medium. তাহলে সেলের ভিতরে তো মেটাবলিজম হলো অক্সিজেনের প্রেজেন্সে, তারপরে কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো, তাহলে অক্সিজেন ইন হলো and কার্বন ডাইঅক্সাইড আউট হলো from the cell, তাহলে between the cell and the interstitial fluid। তাহলে এটাকে আমরা বলছি ইন্টারনাল রেসপিরেশন। তাহলে গ্যাসেস এক্সচেঞ্জ বিটুইন ব্লাড এন্ড দ্য টিস্যুস, সেটাকে আমরা বলছি ইন্টারনাল রেসপিরেশন। 4 মেজর ফাংশনাল ইভেন্টস অফ রেসপিরেশন। এখন লেটেস্ট গাইটনে আবার এটাকে কম্পোনেন্টও বলছে, যে 4 কম্পোনেন্টস অফ রেসপিরেশন, বা আমাদের রিটেনে এরকম আসে রাইট ডাউন দ্য মেজর ফাংশনাল ইভেন্টস অফ রেসপিরেশন। তাহলে 4 মেজর ফাংশনাল ইভেন্টস অফ রেসপিরেশন কি কি? ফার্স্ট হচ্ছে পালমোনারি ভেন্টিলেশন, তারপর হচ্ছে মানে বাতাস তুমি নিলে আর ছাড়লে, মানে আমাদের তো জানালা থাকে না, ঘর বাড়িতে আমাদের জানালা থাকে না, জানালা দিয়ে কি আসে? বাতাস আসা যাওয়া করে, ঠিক সেরকম ইনফ্লো অ্যান্ড আউটফ্লো অফ এয়ার বিটুইন দ্য লাং অ্যালভিউলি অ্যান্ড অ্যাটমসফিয়ার। তাহলে অ্যাটমসফিয়ার এবং লাং অ্যালভিউলির মধ্যে যে বাতাসের আদান প্রদান হচ্ছে সেটাই হচ্ছে পালমোনারি ভেন্টিলেশন। পালমোনারি ভেন্টিলেশনের ডেফিনিশন আমরা আবার পরে পড়বো, এটা ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। এটা তোমরা যদি না পারো তাহলে কিন্তু আর কোনো ডিপে কোশ্চেনে যাবেই না। অ্যালভিউলার ভেন্টিলেশন অ্যান্ড পালমোনারি ভেন্টিলেশন, এই দুইটা ডেফিনিশন নিয়ে সবার একটু প্যাচ খেয়ে যায়। এই দুইটা ডেফিনিশন তোমরা ভালো করে তোমাদের পড়তে হবে। আমরা আসছি এটা। এরপর নেক্সট কম্পোনেন্ট হচ্ছে ডিফিউশন অফ অক্সিজেন এন্ড কার্বন ডাইঅক্সাইড বিটুইন দ্য অ্যালভিউলাই এন্ড দ্য ব্লাড। তাহলে তুমি অক্সিজেন নিলে সেটা অ্যালভিউলাইতে গেল, অ্যালভিউলাই থেকে ডিফিউশন হয়ে পালমোনারি ক্যাপিলারি ব্লাডে আসলো, আবার পালমোনারি ক্যাপিলারি ব্লাডে কে আসছে? সেল থেকে কার্বন ডাইঅক্সাইড এসেছে, কার্বন ডাইঅক্সাইড আবার অ্যালভিউলাইতে চলে আসলো, অ্যালভিউলাই থেকে আমরা এক্সপায়ার করে সেটাকে বাইরে দিয়ে দিচ্ছি। তাহলে ডিফিউশন অফ অক্সিজেন এন্ড কার্বন ডাইঅক্সাইড বিটুইন দ্য অ্যালভিউলাই এন্ড দ্য ব্লাড। এরপরে তো অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড দুটারই কি হয়? ব্লাডে ট্রান্সপোর্ট। এটারও একটা বিষয়, এই চ্যাপ্টার, এটাই আসলে 4টা চ্যাপ্টার, অ্যাকচুয়ালি এটা 4টা চ্যাপ্টার রেসপিরেটরি সিস্টেমের। তোমরা এটা মানে ইন ডিটেইলস পড়বে। ট্রান্সপোর্ট অফ অক্সিজেন এন্ড কার্বন ডাইঅক্সাইড ইন দ্য ব্লাড and body fluid to and from the body tissue cell। তাহলে এই যে অক্সিজেন কিভাবে ট্রান্সপোর্ট হচ্ছে ব্লাডে এবং সে আলটিমেটলি কোথায় যাচ্ছে? টিস্যুতে যাচ্ছে, এবং টিস্যুতে কি তৈরি হচ্ছে? কার্বন ডাইঅক্সাইড, সেটাও আবার ব্লাডে এসে অ্যালভিউলাইতে চলে আসে।
এরপর হচ্ছে রেগুলেশন অফ ভেন্টিলেশন বা রেগুলেশন অফ রেসপিরেশন, আমরা যেটা পড়বো আমাদের কিছু এটাও একটা বড় একটা চ্যাপ্টার, the neural regulation and nervous regulation and chemical regulation আছে, যে যারা আমাদের রেসপিরেশনে রেগুলেট করে, সেটা আমরা ইন ডিটেইলস একটা চ্যাপ্টার আছে, এটা পড়বো। এখন হচ্ছে মেকানিজম অফ পালমোনারি ভেন্টিলেশন। তাহলে মেকানিজম অফ পালমোনারি ভেন্টিলেশন, এটা তোমার রিটেনের কোশ্চেন আসে যে রাইট ডাউন দ্য মেকানিজম অফ নর্মাল রেসপিরেশন, এভাবে আসতে পারে, অথবা রাইট ডাউন দ্য মেকানিজম অফ পালমোনারি ভেন্টিলেশন অর নর্মাল ব্রিদিং, ঠিক আছে, অর নর্মাল ব্রিদিং, যে কোনো ভাবে এরকম ভাবেই কোশ্চেন গুলো আসে। তাহলে মেকানিজম পালমোনারি ভেন্টিলেশন, দেয়ার আর what are the basic types of the pulmonary ventilation? Basic mechanism pulmonary ventilation কি বলো তো? পড়েছো basic mechanism of pulmonary ventilation? Contraction and expansion of the thoracic cage. Thoracic cage এর contraction, আচ্ছা সেটা তো না। আবার টু বেসিক মেকানিজম, দুইটা বেসিক মেকানিজম আছে, এটা তোমার ভাইভার কোশ্চেন, ঠিক আছে, ভাইভার কোশ্চেন, এটা ভাইভাতে জিজ্ঞেস করা হবে। তাহলে দেয়ার আর টু বেসিক মেকানিজম অফ রেসপিরেশন। এখানে দেখো আমি ছবি দিয়েছি, এটা গাইটনের ছবি, এখানে একটা থোরাসিক কেজ আছে, আর এই যে এটা কি, এটা কি, এটা কি ডায়াফ্রাম, এটা ডায়াফ্রাম, আর এই যে রিবস এটা স্টারনাম, হ্যাঁ স্টারনাম, এটা স্ক্যাপুলা। তাহলে রিবস এর ফাঁকে ফাঁকে এই মাসল গুলা, এটার নাম কি? ইন্টারকস্টাল মাসল। তাহলে মাসলস অফ রেসপিরেশন যদি বলা হয় তাহলে কি বলবে? Diaphragm and হচ্ছে external intercostal muscle for inspiration process. হ্যাঁ, আমাদের মাসেলের কন্ট্রাকশন দরকার হয় কেবল মাত্র ইন্সপিরেশনে, এক্সপিরেশনে আমাদের মাসেলের কন্ট্রাকশনের কোনো দরকার নেই, নো নিড অফ মাসেল কন্ট্রাকশন এক্সেপ্ট ফোর্সফুল এক্সপিরেশন। তাহলে এখানে আমাদের মাসলস অফ রেসপিরেশন যদি বলা হয়, তোমার প্রথমে বলতে হবে দি ডায়াফ্রাম, দেন এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসল। তাহলে প্রথমে হচ্ছে ডায়াফ্রামের কন্ট্রাকশন হলে কি হবে, আর সেকেন্ড হচ্ছে এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসলের কন্ট্রাকশন হলে কি হবে। এই দুইটা ঘটনা, এই যে দেখো এই যে একটা ঘটনা, এই যে একটা ঘটনা, এই দুইটা ঘটনাই হচ্ছে বেসিক মেকানিজম অফ রেসপিরেশন, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এক নাম্বার হচ্ছে এলিভেশন, এই যে এলিভেশন আর upward or downward movement of the diaphragm, causes increase or decrease the length of the thoracic cavity, তাহলে ডায়াফ্রাম যখন কন্ট্রাক্ট করবে ডিউরিং ইন্সপিরেশন, তখন কি হয়, ইট পুলস ডাউনওয়ার্ড, এটা নিচের দিকে নেমে যায়, তখন থোরাসিক কেজের লেন্থ অফ দ্য থোরাসিক কেজ কি হয়, ইনক্রিজ করে, ভার্টিক্যাল লেন্থ অফ দ্য, এই যে ভার্টিক্যাল ডায়ামিটার অফ দ্য থোরাসিক কেজ ইনক্রিজড, এক নাম্বার গেল। দুই নাম্বার হচ্ছে যে contraction of the intercostal muscle, that is the external intercostal muscle, causes elevation of the ribs, এই যে ribs গুলোর elevation হবে, and also the sternum, forward movement of the sternum। তাহলে elevation or depression of the ribs causes increase or decrease the anterior, posterior or transverse diameter of the thoracic cavity।
তাহলে এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসল যখন কন্ট্রাকশন করবে তখন রিবস গুলা কি হবে ফরওয়ার্ডে লিফট আপ হবে lifting of the rib and the sternum also. This sternum away from the spine and increases the transverse diameter or anteroposterior diameter of the thoracic cavity. তাহলে এই দুইটা হচ্ছে বেসিক মেকানিজম অফ রেসপিরেশন। এই দেখো বেসিক মেকানিজম অফ রেসপিরেশন by downward and upward movement of the diaphragm to lengthen or shorten the chest cavity. By elevation or depression of the rib to increase or decrease the anteroposterior diameter of the chest cavity. এগুলো আর বলি না। আর এই যে মাসলস অফ রেসপিরেশন এগুলা তো এগুলা দেখে নিবা তোমরা। আর ফোর্সফুল মানে ফোর্সফুল ইন্সপিরেশনে আরো কিছু লাগে, যেমন স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসল, অ্যান্টেরিয়র সেরিটি, স্কেলেনি, অ্যাবডোমিনাল রেকটাস মাসল, ইন্টারনাল ইন্টারকস্টাল মাসল, এগুলো ফোর্সফুল রেসপিরেশনে এগুলা দরকার হয়। muscles of respiration একটা তোমরা পড়ে নিবা। diaphragm হচ্ছে main muscles of respiration হচ্ছে diaphragm. It accounts 75% of the change in the intrathoracic volume during quiet inspiration. Contraction of the diaphragm pulls the lower surface of the lung. এগুলো বলা হয়ে গেছে। তাহলে মাসলস অফ এক্সপিরেশন আসলে মাসলস অফ এক্সপিরেশন বলে আর কোনো মাসেলই নাই, জাস্ট ইলাস্টিক। আমাদের লাংসটা কি দিয়ে তৈরি? ইলাস্টিক টিস্যু, তাই না? তাহলে ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সি অফ দ্য লাং চেস্ট ওয়াল that causes an abdominal structure compresses the lung, and this compression causes expel of air through the lungs to the exterior. ঠিক আছে, এই জন্য এক্সপিরেশন হয়। The elastic forces exerted by the surface tension of the fluid lines the inside wall of the alveoli and the lung air spaces. Forceful expiration abdominal recti, internal intercostal and the lateral posterior inferior muscle লাগবে। আচ্ছা, এখন তোমাদের যে রিটেনের কোশ্চেনে এরকম আসে যে write down the mechanism of normal respiration with diagram mentioning all the pressure changes, mentioning the pressure changes within it. তাহলে কি pressure, what are the pressure that causes the movement of air in and out of the lungs? কি প্রেসার যেটার জন্য আমাদের লাংসের ভিতরে বাতাস ঢুকছে এবং বের হচ্ছে? এই প্রেসারগুলোর কি প্রেসার নামগুলো বলো। এগুলো ভাইবার কোশ্চেন, রিটেনের কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রেসারগুলোর নাম কি? অ্যালভিওলার প্রেসার, ইন্ট্রাপ্লুরাল প্রেসার, ট্রান্সপালমোনারি অর ট্রান্সমোলার প্রেসার। ইয়েস, তাহলে অ্যালভিওলার প্রেসার, ইন্ট্রাপ্লুরাল প্রেসার এন্ড ট্রান্সপালমোনারি প্রেসার। হোয়াট ইজ অ্যালভিওলার প্রেসার? It is the pressure of the fluid in the thin space between the lung pleura and chest wall pleura. না, হয়নি। হোয়াট ইজ অ্যালভিওলা? অ্যালভিওলাইতে কি থাকে? অ্যালভিওলাইতে কি থাকে? ম্যাম এয়ার থাকে। এয়ার থাকে। তাহলে it is the pressure in the air. It's the pressure. It is the pressure of the air in the alveoli. It's called alveolar pressure. আর intrapleural pressure? What is intrapleural pressure? প্যারাটাল প্লুরা এন্ড হচ্ছে ভিসেরাল প্লুরা যে মধ্যবর্তী প্রেসার লাংসে সেটাকে বলা হয় ইন্ট্রাপ্লুরাল প্রেসার। এটা অলওয়েজ নেগেটিভ হয়। আচ্ছা, আমরা জানি যে প্লুরা হচ্ছে দুই ধরনের, মানে দুইটা লেয়ার থাকে। একটা হচ্ছে ভিসেরাল প্লুরা যেটা একদম লাংসের গায়ে লেগে থাকে, তাই না? আর চেস্ট ক্যাভিটিতে থাকে প্যারাটাল প্লুরা। তাহলে ভিসেরাল প্লুরা এবং প্যারাটাল প্লুরার মাঝখানে থিন ফিল্ম অফ ফ্লুইড থাকে। হ্যাঁ, থিন ফিল্ম অফ ফ্লুইড। এই ফ্লুইডের যে প্রেসার সেটাকে আমরা বলছি ইন্ট্রাপ্লুরাল প্রেসার। The pressure within the two layers of the pleura
হ্যাঁ, it's called the intrapleural pressure. এটা always negative. তাহলে intrapleural pressure হচ্ছে negative কেন? Why it is negative? ম্যাম কারণ প্যারাইটাল প্লুরা হচ্ছে থোরাসিক ওয়ালের সাথে লেগে থাকে আর ভিসারাল প্লুরাটা লাংসের সাথে, তো যখন থোরাসিক ওয়ালটা এক্সপান্ড করে তখন প্যারাইটাল প্লুরা ওর সাথে এক্সপান্ড করে, কিন্তু ভিসারাল প্লুরা মানে লাংসের এক্সপানশনের কারণে লাংসের রিকয়েল টেন্ডেন্সির কারণে ভিসারাল প্লুরা অলওয়েজ লাংসের সাথে হচ্ছে কলাপস করতে চায়। তো ওরা হচ্ছে দুইজন, ওদের মুভমেন্টটা হয় হচ্ছে অপোজিট ডিরেকশনে, এই কারণে হচ্ছে ওদের প্রেশারটা অলওয়েজ নেগেটিভ হয়। হ্যাঁ, এখানে হচ্ছে স্লাইড সাকশন প্রেশার এক্সিস্ট করে সব সময়। আমরা যে সিরিঞ্জে দেখো না, যে সিরিঞ্জে আমরা যে সিরিঞ্জে একটা নেগেটিভ প্রেশার ক্রিয়েট করে তারপরে ব্লাড ড্র করা হয়, দেখেছো না? ব্লাড, তোমরা সবাই রক্ত দিয়েছো না ব্লাড টেস্ট করার সময়? জি ম্যাডাম। আমরা সিরিঞ্জে কি করি, একটা নেগেটিভ প্রেশার ক্রিয়েট করি, তাই না? তারপরে সেখানে ব্লাড চলে আসে অটোমেটিক, তাই না? ঠিক আমাদের ভিসারাল প্লুরা এবং প্যারাইটাল প্লুরার ওখানে একটা সাকশন প্রেশার ক্রিয়েট থাকে সব সময়। এখানে কখনোই ফ্লুইড, যদি কোনো ফ্লুইড এখানে আসে সাথে সাথে লিমফেটিক্স এর মাধ্যমে এটা লিমফেটিক ড্রেনেজ হয়ে চলে যাচ্ছে। তাহলে অলওয়েজ দেয়ার ইজ এ সাকশন প্রেশার between the visceral pleura and parietal pleura, so it is negative. Transpulmonary pressure ta ki? What is transpulmonary pressure? It is the difference between the alveolar pressure and the intrapleural pressure. এই দুইটার ডিফারেন্সটাই হচ্ছে ট্রান্সপালমোনারি প্রেশার। এই ট্রান্সপালমোনারি প্রেশারটাই হচ্ছে যেটা হচ্ছে লাংসের রিকয়েল টেন্ডেন্সি, যে পয়েন্টে লাংসটা রিকয়েল করতে চায় কিন্তু কলাপস করে না, সেই ঠিক ওই রিকয়েল প্রেশারটাই, ওই পয়েন্টটাই হচ্ছে ট্রান্সপালমোনারি প্রেশার। আচ্ছা, অ্যালভিউলার প্রেশার নরমাল ভ্যালু কত? অ্যালভিউলার প্রেশারের নরমাল ভ্যালু কত থাকে? অ্যালভিউলার প্রেশার যখন গ্লোটিস ওপেন থাকে এবং এয়ার goes into and out of the lungs, তখন অ্যালভিউলার প্রেশার কত থাকে? অ্যাটমসফিয়ারিক প্রেশারের ইকুয়াল থাকে। রেস্টিং এ থাকে ম্যাম 0 সেন্টিমিটার অফ ওয়াটার রেস্টিং কন্ডিশনে। হ্যাঁ, রিলেটিভ টু অ্যাটমসফিয়ারিক প্রেশার, তাই না? জি ম্যাডাম। হ্যাঁ, তাহলে অ্যাটমসফিয়ারিক প্রেশার কত? ম্যাম অ্যাটমসফিয়ার প্রেশার হচ্ছে তখন হচ্ছে 760 সেন্টিমিটার পার মার্কারি। হ্যাঁ, তাহলে অ্যাটমসফিয়ারিক প্রেশার হচ্ছে 760 মিলিমিটার অফ মার্কারি। তাহলে অ্যালভিউলার প্রেশারও আমরা মিলিমিটার অফ মার্কারিতে যদি বলি তাহলে আমরা বলতে পারি যে ইট ইজ 760 মিলিমিটার অফ মার্কারি অর 0 সেন্টিমিটার অফ ওয়াটার প্রেশার। ঠিক আছে, 0 সেন্টিমিটার অফ ওয়াটার প্রেশার। আর ডিউরিং ইন্সপিরেশনে অ্যালভিউলার প্রেশার কত হয়? ডিউরিং ইন্সপিরেশন যখন আমরা বাতাসটা নেই তখন কত হয়? -1 সেন্টিমিটার অফ ওয়াটার। হ্যাঁ, ইট মাস্ট ফল বিলো দ্য অ্যাটমসফিয়ারিক প্রেশার। অ্যাটমসফিয়ারিক প্রেশার থেকে এটাকে অবশ্যই ফল করতে হবে, যার জন্য এয়ার এন্টার্স ইনটু দ্য লাং। তাহলে এটা হবে -1 সেন্টিমিটার অফ ওয়াটার প্রেশার। আর ডিউরিং এক্সপিরেশন এটা কত হবে? +1 সেন্টিমিটার অফ ওয়াটার। তখন সে পজিটিভ প্রেশার হয়ে যাবে, +1 সেন্টিমিটার অফ ওয়াটার প্রেশার। তাহলে এই নরমাল ভ্যালুস গুলো তোমাদেরকে জানতে হবে, সবাইকে জানতে হবে, এগুলা না পারলে কিন্তু ফেল। হ্যাঁ, এগুলা না পারলে কিন্তু সমস্যা। তারপরে ইন্ট্রাপ্লুরাল প্রেশার এট দ্য বিগিনিং অফ ইন্সপিরেশনে কত থাকে? -5 সেন্টিমিটার অফ ওয়াটার। -5 সেন্টিমিটার অফ ওয়াটার প্রেশার। আর এট দ্য এন্ড অফ ইন্সপিরেশন -7.5 সেন্টিমিটার অফ ওয়াটার। Yes, -7.5 সেন্টিমিটার অফ ওয়াটার প্রেশার। আর মিলিমিটার অফ মার্কারিতে যদি বলি তাহলে মিলিমিটার অফ মার্কারিতে হচ্ছে at the beginning of inspiration -2.5 millimeter of mercury, at the end of inspiration -6 millimeter of mercury। ঠিক আছে, অনেক সময় মিলিমিটার অফ মার্কারিতেও কিন্তু জিজ্ঞেস করে। তাহলে ডিউরিং এক্সপিরেশন the events are eventually reversed, just reverse হয়ে যায় during expiration. It is nothing but the elastic recoil tendency of the lung and chest wall causes compression of the lung and air goes out from the lung to the atmosphere.
তাহলে এই যে প্রেসার কার্ভ এটা তোমাদের আঁকতে হবে, এটা তোমাদের ড্র করতে হবে, ঠিক আছে? যে রাইট ডাউন দ্য মেকানিজম অফ নর্মাল breathing or pulmonary ventilation with diagram mentioning the pressure changes. হ্যাঁ, তাহলে এই যে দেখো এটা হচ্ছে অ্যালভিউলার প্রেসার, এটা হচ্ছে ইন্ট্রাপ্লুরাল প্রেসার বা প্লুরাল প্রেসার, আর এটা হচ্ছে ট্রান্সপালমোনারি প্রেসার। হচ্ছে অ্যালভিউলার প্রেসার হচ্ছে কত থাকে, 0 সেন্টিমিটার অফ ওয়াটার, এই যে সেন্টিমিটার অফ ওয়াটার, এখানে সেন্টিমিটার, এটা ইন্সপিরেশন এটা এক্সপিরেশন। তাহলে এটা যখন when glotis is open and air goes into and out of the lung, the pressure in all the respiratory tract up to the alveoli, it is 0 centimeter of water pressure relative to the atmosphere. During inspiration it is more negative, that is -1, এই যে এখানে -1 centimeter of water pressure, and during expiration it is then positive, এখানে যে পজিটিভ এটা +1, তাহলে এখানে একটু +1 সেন্টিমিটার অফ ওয়াটার প্রেসার। তারপরে এটা তো হচ্ছে এক্সপিরেশন হচ্ছে কত সেকেন্ড, 3 সেকেন্ড, তাই না? 3 সেকেন্ড পরে এটা আবার ইন্সপিরেশনের দিকে চলে যাচ্ছে, এই জন্য একটু কার্ভ হয়ে ডাউন দিকে নিচে নেমে যেতে থাকে। তাহলে এটা গেল অ্যালভিউলার প্রেসার। তাহলে the alveolar pressure হচ্ছে pressure of the air in the alveoli। তারপর হচ্ছে প্লুরাল প্রেসার। প্লুরাল প্রেসার হচ্ছে there is a thin film of fluid between the parietal pleura and visceral pleura. This fluid pressure is called the pleural pressure. At the beginning of respiration it is কি কত থাকে, -5 centimeter of water pressure. At the end of respiration it goes down minus, এটা এখানে -7.5, এই যে এখানে 7.5 centimeter of water pressure. And during expiration just reverse, is then just reverse হয়ে যাচ্ছে, +5 চলে যাচ্ছে। ম্যাডাম, আর এখানে এটা হচ্ছে ইন্সপিরেশন আর এটা এক্সপিরেশন, এটা হচ্ছে ভলিউম কার্ভ। হ্যাঁ, তাহলে আমাদের ইন্সপিরেশনে আমরা কতটুকুন টাইডাল ভলিউম, আমরা ইন্সপিরেশনে কতটুকুন নেই, আমরা নেই হচ্ছে 0.5 লিটার বা 500 মিলিলিটার। তাহলে 500 মিলিলিটার হচ্ছে আমরা এয়ার ইনটেক করছি, আর আবার এক্সপিরেশনে কতটুকুন ছেড়ে দিচ্ছি, এক্সপিরেশনে হচ্ছে 0.5 লিটার অর 500 মিলিলিটার। তাহলে ট্রান্সপালমোনারি প্রেসার হচ্ছে the difference between the alveolar pressure and the pleural pressure is called the transpulmonary pressure. It is the pressure difference between that in the alveoli and that of the outer surface of the lung. তাহলে এই একটা ফ্লো চার্ট, এই ফ্লো চার্টটা তোমরা দিতে পারো, মেকানিজম অফ, জাস্ট এই ফ্লো চার্টটা দিলেই তোমাদের লেখা হয়ে যায়। সবাই ফ্লো চার্টটা দেয়, মেকানিজম অফ পালমোনারি ভেন্টিলেশন মেনশনিং দ্য প্রেসার চেঞ্জেস উইদিন দ্য লাং। তাহলে এখানে দেখো আমাদের রেসপিরেটরি সেন্টার আছে, রেসপিরেটরি যেটা পন্স এন্ড মেডুলায় থাকে, রেসপিরেটরি সেন্টার থেকে সিগন্যাল আসে, দেন ফ্রেনিক নার্ভ হয়ে ডায়াফ্রামকে কন্ট্রাক্ট করে, and increase vertical diameter, তারপরে chest wall expand, negative intrapleural pressure that is -5 centimeter of water or 2.5 millimeter of mercury becomes -6 millimeter of mercury or -7.5 centimeter of water. Then visceral pleura comes in contact with the parietal pleura, so lung expand and air enter into the lungs, inspiration occurs. আর এদিকে আবার intercostal muscle যখন কি করবে, external intercostal muscle contract করবে, তখন increase transverse and anteroposterior diameter increase করবে, তারপরে negative intrapleural pressure becomes -1 millimeter of mercury or 1 centimeter of water pressure. Then air enters into the lungs and inspiration occurs. এই ফ্লো চার্টটা তোমরা তোমাদের বইয়ে আছে, তোমরা দেখে নিবে। আর এক্সপিরেশন, সিগন্যাল ফ্রম দ্য রেসপিরেটরি সেন্টার, আসলে কোনো সিগন্যাল তেমন আসে না, রিল্যাক্স থাকে, phrenic nerve and the diaphragm relax and goes upward, decrease vertical diameter, lungs contract, air pressure becomes positive, that is +1 centimeter of water pressure, and expiration occur. The intercostal muscle, relaxation of inspiratory muscle, contraction of the expiratory muscle, lungs recoil, pulls the chest back to the expiratory position.
and intrapulmonary pressure becomes positive, that is positive 7.5 centimeter of water pressure or plus 6 millimeter of mercury. And এটা হচ্ছে এক্সপিরেশনের flowchart. এই flowchartটা দিয়ে দিবা. The extent of which the lung will expand for each unit increase in transpulmonary pressure. It's called lung compliance. যে লাংটাকে তুমি কত জোরে বেলুন, লাংটা একটা বেলুনের মতন, কত জোরে বেলুনটা ফুলাতে পারো, সেটাই হচ্ছে lung compliance. The total lung compliance of both lungs together in normal adult human being averages about 200 milliliter of air per centimeter of water pressure. That is, এটা মানেটা কি? That is, every time the transpulmonary pressure increases 1 centimeter of water pressure, the lung volume will expand, মানে lung volume will expand 200 milliliter. Lung compliance significance হচ্ছে it is an important measurement in respiratory physiology. আমাদের মানে লাংস যদি স্টিফ হয়ে যায়, মানে লাংসে যদি কোনো ইনফেকশন হয়, তাহলে আলটিমেটলি কি হয়, ফাইব্রাস টিস্যু, মানে ওখানে ফাইব্রোব্লাস্ট চলে আসে, ফাইব্রাস টিস্যু গ্রো করে, হ্যাঁ, স্টিফ হয়ে যায়, লাং আর ফুলতে পারে না, আর সে এক্সপান্ড করে, তার ইলাস্টিসিটি নষ্ট হয়ে যায়, লাং আর এক্সপান্ড করতে পারে না। তাহলে low compliance indicates stiff lung and means extra work is required to bring a normal volume of air. This occurs in case of fibrotic lung. আচ্ছা, সারফেক্টেন্ট কে সিক্রেট করে? ম্যাম ল্যামিনার বডি অফ হচ্ছে গিয়ে টাইপ 2 নিউমোসাইট। হ্যাঁ, টাইপ 2 নিউমোসাইট। টাইপ 2 নিউমোসাইট কত পার্সেন্ট থাকে আমাদের অ্যালভিউলাইতে? ম্যাম 5%। 10%। আর বাদ বাকি সবই টাইপ 1 এপিথেলিয়াল সেল। হ্যাঁ, তাহলে টাইপ 2 নিউমোসাইট হচ্ছে সারফেক্টেন্ট সিক্রেট করে। সারফেক্টেন্টের মেইন কম্পোনেন্ট কি? ম্যাম ডাইপালমিটাইল ফসফেটাইডিল কোলিন। ডাইপালমিটাইল ফসফেটাইডিল কোলিন, এটা একটা ফসফোলিপিড। হ্যাঁ, ফসফোলিপিড। এছাড়াও প্রোটিন থাকে, ক্যালসিয়াম আয়ন থাকে সারফেক্টেন্টে। এবং এরা কোথায় থাকে বলতো? সারফেক্টেন্ট কোথায় থাকে? সারফেক্টেন্ট কোথায় থাকে? অ্যালভিউলাইয়ে থাকে, অ্যালভিউলাইয়ে থাকে। এবং সারফেক্টেন্ট হচ্ছে, আমরা যে রেসপিরেটরি মেমব্রেন তোমাদের পড়ানো হয়েছে কিনা জানি না, আমরা বলি না রেসপিরেটরি মেমব্রেনের প্রথম লেয়ারটা কি ছিল? ফ্লুইড লাইনিং দ্য অ্যালভিউলাই উইথ সারফেক্টেন্ট, ঠিক না? রেসপিরেটরি মেমব্রেনের 6টা লেয়ার, 6টা লেয়ারের মধ্যে ইনওয়ার্ড টু আউটওয়ার্ড, তাহলে ইনওয়ার্ড মানে অ্যালভিউলাইয়ের ভিতরে ফার্স্ট লেয়ারটাই হচ্ছে ফ্লুইড লাইনিং দ্য অ্যালভিউলাই উইথ সারফেক্টেন্ট। তাহলে এই যে ছবি দেখাই, এই যে একটা অ্যালভিউলাই, এই যে অ্যালভিউলাই, এই অ্যালভিউলাইতে এখানে থিন ফিল্ম অফ ফ্লুইড থাকে, থিন ফিল্ম অফ ফ্লুইড থাকে। এখানে কিন্তু কি থাকে? ওয়াটার থাকে, ওয়াটার, থিন ফিল্ম অফ ফ্লুইড। আমরা বলি না তেল এবং জল, তেল আর জল কখনোই মিশে না, ব্যাপারটা সেরকম। এখানে তেল আর জল মিশে না, আল্লাহর এখানে কি কেরামতি। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে ফ্লুইড থাকে, তার ফাঁকে ফাঁকে যে সারফেক্টেন্ট, এই দেখো এই যে সারফেক্টেন্ট গুলো আছে, এই যে মালার মতন করে, এগুলো সব হচ্ছে সারফেক্টেন্ট আছে। আচ্ছা, সারফেক্টেন্টের ফাংশন কি? Reduce surface tension. রিডিউস সারফেস টেনশন। আচ্ছা, কার সারফেস টেনশন রিডিউস করে? ফ্লুইডের, অ্যালভিউলাসের ভিতরে যে ফ্লুইড থাকে, মানে ম্যাম অ্যালভিওলারটা হচ্ছে গিয়ে ওই যে ওয়াটার ইন্টারফেসের কারণে হচ্ছে গিয়ে মানে সেন্ট্রালি হচ্ছে কলাপস হওয়ার চেষ্টা করে, যার মাঝখানে বসে হচ্ছে গিয়ে ম্যাম হচ্ছে সারফেক্টেন্টটা হচ্ছে গিয়ে ওই হচ্ছে মানে ইন্টারঅ্যাকশনটা হচ্ছে কমায় দেয়, যার কারণে হচ্ছে কলাপস করার পসিবিলিটি হচ্ছে একটু কমে আসে। হ্যাঁ, তাহলে হচ্ছে কার সারফেস টেনশন কমায়? তুমি বলবা ফ্লুইড লাইনিং দ্য অ্যালভিউলাই। এই যেখানে ফ্লুইড আছে, এই ফ্লুইডের আমরা যে পানি, এক ফোঁটা পানি দেখবা
টেবিলের মধ্যে রাখো আর একটু কাছাকাছি আরেক ফোঁটা পানি রাখো, দেখবা যে দুইটা পানি একসাথে মিলে বড় একটা ফোঁটা হয়ে গেছে, হয় না? জি ম্যাডাম। হ্যাঁ, বৃষ্টি যখন পড়ে, বৃষ্টি যখন মাটিতে পড়ে তখন বড় ফোঁটা হয়ে পড়ে। এটা কিসের জন্য? কারণটা কি? কারণ হচ্ছে ওয়াটার মলিকুলের অ্যাট্রাকশন থাকে আরেকটা ওয়াটার মলিকুলের প্রতি, সাংঘাতিক অ্যাট্রাকশন। এক ওয়াটার মলিকুলের সাথে আরেকটা ওয়াটার মলিকুলের যে অ্যাট্রাকটিভ ফোর্স, সেটাকে আমরা বলছি সারফেস টেনশন। সেটাকে কি বলছি? সারফেস টেনশন অফ দ্য ওয়াটার। তাহলে এই ওয়াটারের যে এত আকর্ষণ একটা মলিকুলের সাথে একটা মলিকুল লেগে যাওয়া, এই যে এটা যদি এখানে যদি সারফেক্টেন্ট না থাকতো তাহলে একটা ওয়াটার মলিকুল আরেকটা ওয়াটার মলিকুলের সাথে লেগে এই অ্যালভিউলাইকে কলাপস করে ফেলতো, কিন্তু অ্যালভিউলাই কলাপস করছে না বিকজ অফ প্রেজেন্স অফ সারফেক্টেন্ট থাকার কারণে। কারণ এখানে যে পানি আছে, পানি ফ্লুইড, এটার ফাঁকে ফাঁকে আল্লাহ তাআলা কি দিয়ে দিয়েছে? চর্বি দিয়ে দিয়েছে, চর্বি, যার জন্য ফ্লুইড গুলার অ্যাট্রাকটিভ ফোর্স কমে যায়, তাদের অ্যাট্রাকশন আর থাকে না, অ্যাট্রাকশনটা কমে যায়। তাহলে রিডিউস দ্য সারফেস টেনশন অফ দ্য ফ্লুইড লাইনিং দ্য অ্যালভিউলাই। তোমার কথা কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তাহলে সারফেক্টেন্টের ফাংশনটা কি? রিডিউস দ্য সারফেস টেনশন অফ ওয়াটার লাইনিং দ্য অ্যালভিউলাই। ওকে? জি ম্যাডাম। হ্যাঁ জি ম্যাডাম। হ্যাঁ, এই দেখো, এই যে এটা ওয়াটার অ্যালভিউলাই, এটা ধরো এটা একটা অ্যালভিউলার এয়ার, এটা হচ্ছে অ্যালভিউলার এয়ার, এখানে বাতাস আছে, আর এখানে হচ্ছে যে ওয়াটার, এটা লাইনিং এপিথেলিয়াম, এখানে এপিথেলিয়ামটা আছে। হ্যাঁ, এটা ওয়াটার, এই যে সারফেক্টেন্ট গুলা, এই সারফেক্টেন্টের আবার একটা পোলার হেড থাকে আর একটা নন পোলার টেল থাকে। এই হেডটা হচ্ছে হাইড্রোফিলিক, মানে পানির সাথে ডুবে থাকে, আর হাইড্রোফোবিক টেলটা হচ্ছে ফসফোলিপিড, যেটা হচ্ছে এটা হচ্ছে ফসফেট পার্ট আর এটা হচ্ছে লিপিড পার্ট। এই লিপিড পার্টটা হচ্ছে প্রজেক্ট আউটওয়ার্ড টুয়ার্ডস দ্য যে এয়ারের দিকে থাকে এটা। তাহলে এটা এই সারফেক্টেন্টটা ওয়াটারের সাথে মিশে না, কিন্তু এটা এমবেডেড থাকতে পারে, বন্ড করে থাকে ওয়াটারের সাথে। এই যে ওয়াটার মলিকুলগুলো, এই যে ওয়াটার মলিকুল, এগুলো সব ওয়াটার মলিকুলস দেখাচ্ছে। হ্যাঁ, তাহলে এই যে ওয়াটার মলিকুলস গুলোর একটার সাথে একটা যে অ্যাট্রাকটিভ ফোর্স বা সারফেস টেনশন, এটাকে রিডিউস করে দিচ্ছে প্রেজেন্স অফ সারফেক্টেন্ট, ডিউ টু প্রেজেন্স অফ সারফেক্টেন্ট। আচ্ছা, লাংস কেন কলাপস করে না? ওয়াই লাংস ডু নট কলাপস? লাংস কেন কলাপস করে না? কি কি কারণ বলো? এটা তো কমন একটা কোশ্চেন, এটা ইনভ্যারিয়েবলি সবাইকে জিজ্ঞাসা করা হয়। লাংস কেন কলাপস করে না বলো? নেগেটিভ ইন্ট্রাপ্লুরাল প্রেসার, ইন্ট্রাপ্লুরাল প্রেসারটা নেগেটিভ, যার জন্য যে লাংসটা হোল্ড করে থাকে, এক্সপান্ডেড অবস্থায় থাকে। আর প্রেজেন্স অফ সারফেক্টেন্ট ইন দ্য অ্যালভিউলাই, এই যে সারফেক্টেন্ট রিডিউস দ্য সারফেস টেনশন অফ দ্য ফ্লুইড লাইনিং দ্য অ্যালভিউলাই। অ্যান্ড রেসিডুয়াল ভলিউম, আমাদের যত জোরেই শ্বাস ফেলো না কেন কিছু বাতাস অ্যালভিউলাইতে থেকেই যায়, ওই বাতাসটা কোনোভাবেই তুমি বের করে টেনে বের, মানে ওই বাতাসকে তুমি নিজে বের করতে পারবে না, কিছু বাতাস থেকেই যায়, সেই বাতাসটাকে আমরা বলছি রেসিডুয়াল ভলিউম। দ্য প্রেজেন্স অফ রেসিডুয়াল ভলিউম, কিছু বাতাস অ্যালভিউলাই থেকে যায়, সেই জন্য লাং কলাপস করতে পারে না। আরেকটা হচ্ছে ল অফ লাপ্লাস। ল অফ লাপ্লাসটা হচ্ছে P equals to 2T by R. Pressure equals to twice of the tension divided by radius. P হচ্ছে প্রেসার, T হচ্ছে সারফেস টেনশন, R হচ্ছে রেডিয়াস। ঠিক আছে? এখন ধরো এই যে একটা ডিসটেন্ডিং অ্যালভিউলাই যখন ইন্সপাইরেশন হয় তখন অ্যালভিউলাই কি হয়? এক্সপান্ড হয়, তাই না? এক্সপান্ড হয়। তারপরে যখন এক্সপিরেশন হয় তখন আবার এটা ছোট হয়ে যায়, ছোট হয়ে গেলে তো কলাপস হয়ে যাওয়ার কথা, কিন্তু কলাপস করে না। ঠিক আছে? আর হচ্ছে এখানে বলছে যে
আর হচ্ছে রেডিয়াস, মানে একটা স্ফেরিক্যাল, অ্যালভিউলাস তো একটা স্ফেরিক্যাল স্ট্রাকচার, তার রেডিয়াস হচ্ছে আর। তাহলে এক্সপিরেশনের সময় রেডিয়াসটা কমে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, রেডিয়াস ছোট হয়ে যাচ্ছে, কিন্তু টেনশনটা যদি না কমানো যায় তাহলে প্রেসার বেড়ে যাবে। প্রেসার যদি বেড়ে যায় তাহলে লাংস কলাপস করে যাবে। কিন্তু এই যে টেনশনটা কমায় দিচ্ছে কে? সারফেক্টেন্ট রিডিউসেস দ্য সারফেস টেনশন অফ দ্য ওয়াটার। তখন আর প্রেসার বাড়তে পারে না এবং লাংসও কলাপস করে না। ঠিক আছে? এই যে in a spherical structure like the alveoli, the distending pressure P equals 2 times that surface tension divided by the radius. During expiration, alveolar radius R is reduced. Expiration এর সময় alveoli তে একটা spherical structure, তার একটা radius আছে, সেটা কমে যায়। But if the surface tension T is not reduced and surface tension যেটা T টাকে যদি reduce করা না যায়, তাহলে যে প্রেসার যে পি সে আবার বেড়ে যাবে, পজিটিভ প্রেসারটা বেড়ে যাবে এন্ড সে লাংসটাকে কলাপস করে দিবে। কিন্তু আসলে সেরকম ঘটে না, বিকজ অফ প্রেজেন্স অফ সারফেক্টেন্ট রিডিউসেস দ্য টি, যে সারফেস টেনশনকে রিডিউস করে। অ্যাজ এ রেজাল্ট পি ক্যানট বি ইনক্রিজ, প্রেসার আর বাড়তে পারে না, এন্ড কলাপস অফ দ্য লাং ইজ প্রিভেন্টেড, লাং কলাপস করে না। আচ্ছা, হাইলিন মেমব্রেন ডিজিজ অনেক সময় একটা হঠাৎ করে রিটেনেও আসে, অনেক ভাইবার সময় এটা জিজ্ঞেস করে যে হাইলিন মেমব্রেন ডিজিজটা কি। মানে এটা কি, যে 28 উইকসের আগে যদি কোনো বাচ্চা জন্মায় তাদের সারফেক্টেন্ট তৈরি হয় না, আমরা বলি প্রি ম্যাচিউর বেবি। 28 উইকস প্রেগনেন্সি মানে 28 উইকসের আগে যদি কোনো বাচ্চা ডেলিভারি হয়ে যায় তখন আমরা সেই বেবিকে বলি প্রি ম্যাচিউর বেবি। হ্যাঁ, এই প্রি ম্যাচিউর বেবির সারফেক্টেন্ট তৈরি হয় না, যার জন্য লাং এক্সপান্ড করতে পারে না, লাং কলাপস করে যায়। হ্যাঁ, এই জন্য বেবি জাস্ট আফটার বার্থ ডাই। This condition is called hyaline membrane disease or respiratory distress syndrome, RDS, অনেক সময় বলে RDS। ঠিক আছে? আর ওয়ার্ক অফ ব্রিদিং হচ্ছে এটা ওয়ার্ক অফ ব্রিদিং, এটা হচ্ছে ওয়ার্ক অফ ব্রিদিংটা কার ওয়ার্ক অফ ব্রিদিং? ব্রিদিং এর সময় কে কাজ করে, ইন্সপাইরেশন না এক্সপাইরেশন? ইন্সপাইরেশন। আমাদের যখন আমরা যখন শ্বাস প্রশ্বাস নেই আমাদের কাজটাই করে হচ্ছে ইন্সপাইরেশনের সময় কাজটা হয়, এবং কাজগুলো তিনটা ভাগে ভাগ করা হয়েছে: কমপ্লায়েন্স ওয়ার্ক, টিস্যু রেজিস্ট্যান্স ওয়ার্ক এন্ড এয়ারওয়ে রেজিস্ট্যান্স ওয়ার্ক। তাহলে হোয়াট ইজ কমপ্লায়েন্স ওয়ার্ক অর ইলাস্টিক ওয়ার্ক? যে কমপ্লায়েন্স আছে দ্যাট রিকোয়ার্ড টু এক্সপান্ড দ্য লাং এগেইনস্ট দ্য লাং এন্ড চেস্ট ইলাস্টিক ফোর্সেস। লাংসটা যে এক্সপান্ড করে তাকে লাংসের ইলাস্টিক টিস্যু এইটার এগেইনস্ট, এইটা যে ইলাস্টিকটাকে ওভারকাম করে তাকে এক্সপান্ড করতে হয়, এই যে একটা এক্সট্রা কাজ, সেটাকে আমরা বলছি কমপ্লায়েন্স ওয়ার্ক। আবার আমাদের পুরো যে রেসপিরেটরিটা ভিসকাস, মানে একটা থিক স্টিকি ম্যাটেরিয়াল, মিউকাস থাকে, আমাদের অনেক কিছু থাকে, যার জন্য একটা রেজিস্ট্যান্স গ্রো করে, মানে দ্যাট রিকোয়ার্ড টু ওভারকাম দ্য ভিসকোসিটি অফ দ্য লাং এন্ড চেস্ট ওয়াল স্ট্রাকচার, কল্ড দ্য টিস্যু রেজিস্ট্যান্স ওয়ার্ক। আর এখানে বাতাস থাকে, বাতাসটাকে ওভারকাম করতে হয়, দ্যাট রিকোয়ার্ড টু ওভারকাম দ্য এয়ারওয়ে, দ্যাট ইজ কল্ড এয়ারওয়ে রেজিস্ট্যান্স ওয়ার্ক। তাহলে এইটাই হচ্ছে ওয়ার্ক অফ ব্রিদিং। এগুলো নাইস টু নো, এগুলা খুব একটা ধরে টরে না, রিটেনেও খুব কম আসে, নাইস টু নো।